গত ৩০শে মার্চ সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, বাংলাদেশে ইউনূসের আমল থেকে যে চলমান মব কালচার সেটি আর থাকবে না। অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের ২ দিনের মাথায় মব সৃষ্টির পর পুলিশকে পিটিয়ে সাজাপ্রাপ্ত আসামিকে ছিনতাইয়ের ঘটনা ঘটে যশোরের কেশবপুরে। সবশেষ গত দুদিনে দেখা যাচ্ছে মবের ঘটনা ইউনূসের আমলের মতোই বাড়ছে। ১০ই ফেব্রুয়ারি টিএসসিতে হামলার ঘটনার পরদিনই কুষ্টিয়ায় মাজারে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা মনে করিয়ে দিচ্ছে ফিরে এসেছে ইউনূসের আমলের মব সন্ত্রাসের সেই দিনগুলো। এরই মধ্যে বাড়ছে চাঁদাবাজির ঘটনাও। মব সন্ত্রাস আর চাঁদাবাজির ঘটনার মধ্যে গণমাধ্যমের আরেকটি খবর হলো, নতুন করে সংগঠিত হচ্ছে জঙ্গিরা। সবচেয়ে আতঙ্কের খবর হলো, এবার জঙ্গি তৎপরতা ধরা পড়েছে ১৬ বছরের কিশোরও। অফলাইনের পাশাপাশি জঙ্গিরা অনলাইনে চালাচ্ছে তৎপরতা, যেখানে নতুন সদস্য রিক্রুট থেকে শুরু করে বোমা বানানোর গাইড বুকও সরবরাহ করছে। এর মধ্যে আরেকটি খবর পুলিশ আর গোয়েন্দাদের আতঙ্ক বাড়াচ্ছে। সেটি হলো পেন গান বা দেখতে কলমের মতো একটি অস্ত্র এখন সন্ত্রাসীদের কিলিং মিশনের হাতিয়ার। দেখতে হুবহু স্টিলের কলমের মতো ওই অস্ত্রটার উপরে থাকে একটি পুশ বাটন এবং সামনে সূচলো নেই। তবে এতে কোনো কালি নেই, বরং ভেতরে রয়েছে গুলি। একটি মোচড় দিয়ে বাটনের চাপ দিলেই বেরিয়ে আসে প্রাণঘাতী .22 ক্যালিবারের বুলেট। সাধারণ মানুষের চোখে এটি কেবল একটি কলম, কিন্তু অপরাধীদের হাতে এটি ভয়ঙ্কর এক মারণাস্ত্র। অনুসন্ধানে ২০১৮ সাল থেকে মাওবাদী সন্ত্রাসীদের হাতে এ ধরনের অস্ত্র থাকার তথ্য আমরা জানতে পেরেছি। প্রশ্ন হলো, হঠাৎ করে বাংলাদেশের সন্ত্রাসীদের হাতে এই ধরনের অস্ত্র আসলো কিভাবে? মব আর চাঁদাবাজি ঠেকাতে না পারা নতুন সরকার নতুন জঙ্গি আর নতুন অস্ত্রের দৌরাত্ম্য কিভাবে ঠেকাবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের ১.৫ বছরের শাসনামলকে মব সন্ত্রাসের সুবর্ণ সময় বলে অনেকে অভিযোগ করে থাকেন। ইউনূসের আমলে জাসদ নেতা ও সাবেক সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদলের কবরে ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছিল মব সন্ত্রাসীরা। ইউনূসের আমলে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সচিবালয়, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম, ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি সহ মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি বিজড়িত স্থাপনা কোনো কিছুই বাদ যায়নি মবের আক্রমণ থেকে। অবশ্য ইউনূসের গুণমুগ্ধদের কাছে এসব কিছু ছিল প্রেসার গ্রুপের কাজ। এই মব সন্ত্রাস এতটাই বেড়েছিল যে গত বছরের ৬ সেপ্টেম্বর রাজবাড়ীর গোয়ালান্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে এনে জ্বালিয়ে দিয়েছিল সন্ত্রাসীরা। তার আগে দেশের শত শত মাজারে হামলার ঘটনা ঘটেছিল। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির দেয়া তথ্য মতে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত ১৭ মাসে সারা দেশে ৪১৩টি মব সন্ত্রাসের ঘটনা ঘটেছিল, যাতে নিহত হয় অন্তত ২৫৯ জন। বিএনপি ক্ষমতায় আসার পর গত ১৮ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রথম কর্মদিবসে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, মব কালচার শেষ। এরপর গত ৩০শে মার্চ জাতীয় সংসদের অধিবেশনে রুমিন ফারহানা মব কালচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছিলেন, বাংলাদেশে কোনো রকমের মব কালচার আর থাকবে না। দেখা যাচ্ছে ইউনূসের আমলে মাজারে হামলার ঘটনা ছিল নিয়মিত ঘটনা। সেটি আবারও ঘটল ১১ এপ্রিল কুষ্টিয়াতে। বিডি নিউজ 24 এর খবরে বলা হয়েছে, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ এনে একটি আস্তানায় হামলা চালিয়ে পীরকে বেধড়ক পিটিয়ে কুপিয়ে হত্যা করে কিছু লোক। এই ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন। এই সময় সেখানে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়। তার একদিন আগে রাজধানীর শাহবাগ এলাকায় জাতীয় জাদুঘরের সামনে বেশ কয়েকজন ট্রান্সজেন্ডারদের পিটিয়েছে একদল লোক। এর মধ্যে ইউনূসের আমলের মতো মব তৈরি করে পুলিশের উপর আক্রমণ চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় প্রশ্ন উঠেছে, স্বরাষ্ট্রমন্ত্রী মব কালচার শেষ বলে যে ঘোষণা দিয়েছিলেন, সেই ঘোষণা কি জাদুঘরে চলে গেছে? মব সন্ত্রাসের সাথে চলছে নীরব ও প্রকাশ্যে চাঁদাবাজি। সবশেষ ঢাকার শ্যামলীতে আলোচিত কিডনি চিকিৎসক কামরুল ইসলামের হাসপাতালে যুবদল নেতা পরিচয় দিয়ে ৫ লাখ টাকা চাঁদা চাওয়ার ঘটনা বেশ ভাইরাল হয়েছে। এর মধ্যে গণমাধ্যমের খবর হলো, জঙ্গিরা পুনরায় সংগঠিত হচ্ছে, তারা নিজেদের নেটওয়ার্কের বিস্তার ঘটাচ্ছে। গত ৮ এপ্রিল টাইমস অব বাংলাদেশে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীগুলোর নতুন করে তৎপরতার লক্ষণ দেখা যাচ্ছে।
জঙ্গি সংগঠনের সদস্যরা অনলাইন এবং অফলাইন দুই প্ল্যাটফর্মের মাধ্যমেই তাদের নেটওয়ার্ক পুনর্গঠিত ও সম্প্রসারণের চেষ্টা করছে। সংবাদ মাধ্যমটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বা সিটিটিসি ইউনিটের বরাত দিয়ে বলেছে, পুলিশের এই বিশেষ উইং জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে জড়িত বেশ কয়েকটি গোপন অভিযান শনাক্ত করেছে। সম্প্রতি এসব কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অন্তত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রিপোর্টটিতে ফরিদপুর, যাত্রাবাড়ী, চাঁপাইনবাবগঞ্জ, শরীয়তপুর, কেরানীগঞ্জ, মোহাম্মদপুর ও যশোরের সাম্প্রতিক কয়েকটি ঘটনা তুলে ধরে বলা হয়েছে, এসব ঘটনা গোয়েন্দাদের চিন্তা বাড়াচ্ছে। এর মধ্যে উদ্বেগের ঘটনা হলো, পুলিশ গত কয়েক মাসে যাদের গ্রেপ্তার করেছে তাদের মধ্যে 16 বছরের কিশোরও আছে। এই কিশোরের বিরুদ্ধে অনলাইনে জঙ্গি তৎপরতা চালানোর প্রমাণ পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্তকারীরা বলছেন, এই কিশোর তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস এর মতাদর্শ প্রচার করতে, নতুন সদস্য নিয়োগ করতে এবং পিডিএফ ফরম্যাটে বোমা তৈরির ম্যানুয়াল সহ সামগ্রী বিতরণ করতে সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করেছিল। টাইমস অব বাংলাদেশের খবরে বলা হয়েছে, ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশ চেকপোস্ট এবং ইসকন মন্দিরে হামলায় উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাকে গ্রেপ্তারের পর সিটিটিসির কর্মকর্তারা দাবি করেছেন, তারা বৃহত্তর জঙ্গি নেটওয়ার্ক সম্পর্কে আরও তথ্য পেয়েছেন। গোয়েন্দাদের ধারণা, ইউনূস সরকার আমলে জেল থেকে পলাতক জঙ্গিরা নতুন করে এসব রিক্রুট করে থাকতে পারেন। তবে সিটিটিসির কর্মকর্তারা নতুন করে জঙ্গি তৎপরতার প্রমাণ উল্লেখ করলেও সন্ত্রাস বিরোধী ইউনিট বা এটিইউ এর প্রধান প্রকাশ্যে দেশে সংগঠিত জঙ্গিবাদের উপস্থিতির কথা অস্বীকার করেছেন। অবশ্য দেশে জঙ্গি তৎপরতা থাকার কথা ইউনূসের আমলেও অস্বীকার করা হয়েছিল। তা সত্ত্বেও কয়েকজন জঙ্গিকে ওই আমলে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছিল। গোয়েন্দারা বলছে, কেরানীগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ও শরীয়তপুরের বিস্ফোরণ, ফরিদপুরের স্কুল ব্যাগে বোমা উদ্ধার, যাত্রাবাড়ির চেক পয়েন্টে এক পুলিশ কর্মকর্তার উপর ছুরির হামলা এবং মোহাম্মদপুরের রহস্যজনক বিস্ফোরণ তাদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। দর্শক, মব সন্ত্রাসী বা চাঁদাবাজরা যখন এখনো বুক ফুলিয়ে তাদের কাজ করে যাচ্ছে, জঙ্গি আছে কি নেই তা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর ইউনিটগুলোর মধ্যে বিতর্ক চলছে। তার মধ্যে গণমাধ্যমের একটি শিরোনাম হলো, ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক পেনগান। বাংলা যাকে বলা হচ্ছে কলম অস্ত্র। এই পেনগান এখন বেশি ব্যবহৃত হচ্ছে টার্গেট কিলিংয়ে। পুলিশের ধারণা, রাজধানী ঢাকা এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের অপরাধ জগতের আন্ডারওয়ার্ল্ড বা অবৈধ অস্ত্রের বাজারে পেনগান বেশি পাওয়া যাচ্ছে। বেশ কিছু টার্গেট কিলিংয়ে এই অস্ত্র ব্যবহার হয়েছে বলে ধারণা করছেন গোয়েন্দা কর্মকর্তারা। পুলিশ এখনো বিস্তারিত কিছু জানে না এই নতুন অস্ত্র নিয়ে। খুবই ছোট্ট একটি কলম সদৃশ এই অস্ত্রের উৎস খুঁজে বের করা, এটার অবৈধ কারবারির সঙ্গে কাদের সংশ্লিষ্টতা আছে এবং কোথা থেকে কিভাবে কোন রুটে আসে সেগুলো নিয়ে কাজ করছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম দৈনিক যুগান্তরকে বলেছেন, উদ্ধার করা পেনগান সম্পূর্ণরূপে একটি ইউনিক অস্ত্র। অপরাধীরা এ ধরনের অস্ত্র এর আগে অপরাধ কার্যক্রমে ব্যবহার করেছে এমন তথ্য পুলিশের কাছে নেই। আমাদের অনুসন্ধান বলছে, ভারতের ছত্তিশগড়ের মাওবাদী বিদ্রোহীদের নিজস্ব কারিগরি দল কিছু পেনগান তৈরি করে থাকে। 2018 সালে 22 জুলাই বিডি নিউজ 24 প্রকাশিত এক খবরে বলা হয়েছে, বিশেষ এই বন্দুকটি মাওবাদীদের কারিগরি দল উদ্ভাবন করেছে বলে সন্দেহ ভারতীয় পুলিশের। ওই দিন ছত্তিশগড় রাজ্যের বিজাপুর ও দান্তেওয়াদা জেলার সীমান্ত সংলগ্ন গ্রামে তল্লাশিকালে ভারতীয় পুলিশ দেখতে অদ্ভুত এই অস্ত্রটি প্রথম উদ্ধার করেছিল। বাংলাদেশে এই পেনগান প্রথমে গোয়েন্দাদের নজরে আসে 2024 সালে। ওই বছরের 16 মে গোয়েন্দা পুলিশ সাভার থেকে গ্রেপ্তার করে খুলনা অঞ্চলের একসময় দুর্ধর্ষ চরমপন্থী সন্ত্রাসী শিমুল ভূঁইয়াকে। তার বিষয়ে তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, দীর্ঘদিন ধরেই অবৈধ অস্ত্র কারবারে জড়িত শিমুল ভূঁইয়া। তার মোবাইল ফোন থেকে পেনগানের ভিডিও উদ্ধার করা হয়। সে সময় শিমুল ভূঁইয়া গোয়েন্দাদের জানান, বাংলাদেশে পেনগানের চাহিদা দিন দিন বাড়ছে। সন্ত্রাসীদের পাশাপাশি অনেক রাজনৈতিক নেতাও পেনগান কিনতে চান। সবশেষ গত 23 এপ্রিল পুরান ঢাকার নয়াবাজারে দিনের বেলা এক গুলির ঘটনার তদন্ত করতে গিয়ে এই পেনগান উদ্ধার করে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের একটি দল যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ থেকে সোহেল ওরফে কাল্লু এবং সাইমন নামে 2 সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে এই বিশেষ অস্ত্রটি জব্দ করা হয়। গোয়েন্দারা এখন এর উৎস এবং চোরাচালান রুট খুঁজে বের করার চেষ্টা করছেন।
এরপর থেকে পুলিশের মধ্যে আলোচনা তুঙ্গে ক্ষুদ্র এই মারণাস্ত্র নিয়ে। পেনগান দেখতে সাধারণ লেখার কলমের মতো, যা সহজেই পকেটে বা কলমদানিতে লুকিয়ে রাখা যায়, ফলে সন্ত্রাসীরা সহজেই আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে পারে। এছাড়া দেশে অতীতে এ ধরনের অস্ত্র ব্যবহারের নজির না থাকায় পেনগানের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে খুব একটা তথ্য নেই। ভয়ঙ্কর এই আগ্নেয়াস্ত্র কলমের ক্লিপ আকৃতির অংশটি ট্রিগার হিসেবে ব্যবহৃত হয়। এই অস্ত্র দিয়ে খুব কাছ থেকে কাউকে গুলি করলে বাঁচা কঠিন। প্রশ্ন হলো, পুরাতন মব বাহিনী আর নতুন জঙ্গি গোষ্ঠীর সাথে নতুন ধরনের অস্ত্রের তৎপরতা ঠেকাতে কতটুকু সক্ষম পুলিশ বাহিনী? নির্বাচিত রাজনৈতিক সরকার আমলেও যেখানে পুলিশের উপর মব তৈরি করে আসামি ছিনতাইয়ের ঘটনায় সরকার নির্বিকার থাকে, তখন পুলিশ নিজেদের সক্ষমতা কতটুকু দেখাতে পারবে? এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।